নমস্কার। বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি আজকের গল্প। আজ পড়ে শোনাব নবনীতা দেবসেনের লেখা গল্প আবার এসেছে আষাঢ়। তাহলে শুরু করি। গল্পের নাম আবার এসেছে আষাঢ়। এ কী কাণ্ড! এ যে একেবারে থার্ড ক্লাস ওয়েটিং রুম বানিয়ে ফেলেছিস অমন দারুণ বৈঠকখানাটাকে। ঘরে ঢুকতে ঢুকতে দাদামণি থমকে দাঁড়ান। এই দৃষ্টিটাকেই রবীন্দ্রনাথ বোধহয় বলেছেন নিমেষ হত। নিঃশ্বাস বন্ধ করে চোখ বুলোতে থাকেন ঘরময়। দৃষ্টিটা যেন পুলিশ সার্জেন্টের হাতের টর্চ লাইটের মতো, থেমে থেমে প্রত্যেকটা জিনিস চেঁচে পুছে স্পর্শ করে যায়। আর লজ্জায় আমার মাথা থেকে পা পর্যন্ত, সংস্কৃতে বলে পা থেকে মাথা, ভারী হয়ে উঠতে থাকে। দাদামণির নজর ফলো করে আমিও ঘরটা নতুন চোখে দেখছি। ঝকঝকে ইতালীয় মার্বেল পাথরের মেঝে, কালো মার্বেল আর মাদার অব পার্ল বসিয়ে বর্ডার দেওয়া। সেই মেঝেতে থাকার কথা সোফা, কৌচ, কার্পেটের। সাধারণত এ ঘরে তারাই থাকে, কিন্তু এখন আছে এক গাদা লেপ তোষক, বেড কভারে পুঁটলি বাঁধা, পুঁটলির ফাঁক দিয়ে ময়লা মশারি উপচে পড়ছে বাইরে। 2-3টি বিশাল পুঁটলিতে বহু বাতিল হওয়া জামাকাপড়, মাদার টেরিজা, রামকৃষ্ণ মিশন ও ভারত সেবাশ্রমের জন্য রাখা। 3, সেক্রেটারিয়েট টেবিলটা খুলে ফেলে তার ন্যাড়া ড্রয়ারগুলো পাশাপাশি দাঁড় করানো। তার উপরে কিছু তাকিয়া, কুশন আর 6-7টা বক্স ফাইল। টেবিলের মাথাটা বইয়ের তাকের গায়ে হেলান দেওয়া। তার উপরে একটা শার্ট ঝুলছে, শার্টের ওপরে বেড়ালটা ঘুমোচ্ছে আরামে। 4, মেঝে একটা বিরাট বারকোষের ওপরে কয়েকটা তেল রঙের টিন, টারপিন তেলে ভেজানো বুরুশ, বোতল, শিরিষ কাগজ, পুটিংয়ের তাল। 5, চতুর্দিকে 7-8টা প্লাস্টিকের শপিং ব্যাগে ভরা দরকারি কাগজপত্র, খেলনাপাতি, চিঠিপত্র, ফটো। 6, এক ধামা শিশি বোতল খালি। 7, এক ধামা সাদা গম। 8, একটা 20 লিটারের বয়ামে কেরোসিন। 9, ঘরের মাঝখানে একখানা গদি, তাতে খাতা, বই, কলম, চাবি, চশমা। 10, যে খাটের গদি সেই খাটটির কাঠের অংশগুলি খুলে উল্টো দিকের দেয়ালে হেলানো, তা থেকে ভিজে তোয়ালে ঝুলছে। 11, মেঝের ওপরে হারমোনিয়ামের বাক্স, তার ওপরে টিভি, তার ওপরে একটি কাচের বাটির মধ্যে 2টো তাজা বেলফুলের গোড়ে মালা সুরভি ছড়াচ্ছে। 12, একটি কার্পেটের ওপরে রানীর মতো সগৌরবে অচল টেলিফোন এবং তার পদতলে মোসাহেবের মতো ভুটানি সারমেই কুকুর বসে আছে। কার্পেটটা আবার উল্টো পাতা। 13, বইয়ের তাক কিছু খালি করা হয়েছে। মেঝে বইয়ের স্তূপ, তারই ওপর ইতস্তত যামিনী রায়, গোপাল ঘোষ, সুনীল মাধব সেন, দেবী প্রসাদেরা শুয়ে আছেন অজস্র রেকর্ডের দ্বারা পরিবৃত হয়ে। 14, দুটি বিরাট স্টিরিও স্পিকার মেঝের ওপরে পাশাপাশি রাখা, তার উপরে কিছু শূন্য চায়ের কাপ ও জলের বোতল। একপাশে অযত্নে পড়ে আছে তার রেকর্ড চেঞ্জারটা, তার ওপরে 2টি আম, 1 প্লেট ঝুরি ভাজা। ছি ছি ছি! দাদামণির ক্ষোভে দুঃখে বাক্রোধ হয়ে যায়। করেছিস কি? এ যে বন্যার্থদের শিবির। হাতের ছাতাটা দিয়ে মেঝের কোণটা দেখালেন, যেমন ডেমনস্ট্রেটররা দেখায় ছড়ি দিয়ে। এই সব কি? ঘরদোর ঝাঁটপাট দেওয়ার পাট কি তুলে দিয়েছিস? ঘর ভর্তি কুকুরের লোমের সাদা সাদা বল উড়ছে, যত্রতত্র চুন বালি, দেওয়াল ও ছাদ থেকে খসে পড়া। ঝুলের টুকরো ইতি উতি উড়ে বেড়াচ্ছে প্রজাপতির মতো পাখার বাতাসে ডানা মেলে। ইস! চোখে না দেখলে বিশ্বাস হতো না যে এ ঘরটার এই মূর্তি করা যায়।
করা সম্ভব। লজ্জায় মাথা ঝুলিয়ে বসে আছি। না, তুই আর ভদ্রলোক হলি না খুকু, সংসারী জীবার হলি না। দেখেছিলি খবরের কাগজে বেগম অফ আউদের ছবি? কেমন গুছিয়ে রানীর মতোই সংসার করছেন নিউ দিল্লির প্ল্যাটফর্মে। বেয়ারা, বাবুর্চি, ছেলে মেয়ে, 6টা শিকারি কুকুর, ফুলের টব, পার্সিয়ান কার্পেট, চাইনিজ ভাস, সব সমেত। যে রানী হয় সে প্ল্যাটফর্মকেও প্রাসাদ তুল্য করে নিতে জানে, আর যে স্বভাব ভিখিরি সে প্রাসাদকেও প্ল্যাটফর্ম বানিয়ে ফেলেছে। প্রথমে দাদামণির লেকচারটি হজম করি, তারপর ঝাঁঝিয়ে উঠি। দেখতে পাচ্ছ না বাড়িতে মিস্ত্রি লেগেছে? ঘরে সোফা কোচ নেই, শোবার ঘর, ভাড়ার ঘর, স্টাডি, সব ঘরের জিনিস এই ঘরে জড়ো করা, সব কিছু মেঝেতে নামানো, খাট টেবিল সবই খোলা, সব কিছু পুঁটলি বাঁধা। এমনিভাবে বুঝি আমি থাকি? এই একটি ঘরই নেয়নি, বাকি সবগুলো ঘরই যে মিস্ত্রিরা নিয়ে নিয়েছে। গুছিয়ে রাখবই বা কী করে, রেখেই বা কী হবে? আবার তো তুলতে হবে যথাস্থানে। এটা তো টেম্পোরারি। নিয়ে নিয়েছে? নেবে কেন? কেন নেবে? তুমি দেবে তবে তো নেবে। তুমি দিলে কেন? ওরা সব কাজ শুরু করে দিলে একসঙ্গে। বলি, একসঙ্গে সব ঘরে মিস্ত্রি লাগানোর কথা কে কবে শুনেছে? তুই দিয়েছিস কেন ঢুকিয়ে? একখানা ঘর করবে, সব শেষ করে সাজিয়ে দেবে, তারপর আর একখানা ঘর। এ আবার কেমন ধারা কাজের ছিরি? আমি কি করব? রহমানকে কন্ট্রাক্ট দিয়েছি, সে যেমনভাবে করবে তেমনিভাবে হচ্ছে তো। সে একসঙ্গে 2-3টে ঘর করছে, আমরা আর সাজিয়ে তুলতে সময় পাচ্ছি না। একে একে সবই এই বড় ঘরে এসে জমছে। ভাড়ার ঘর, শোবার ঘরগুলো, স্টাডি সবই বেএক্তার হয়ে আছে। যে শোবার ঘর সব কটায় কাজ হচ্ছে? কাজ হয়ে গেছে, কিন্তু সব আলো পাখা নষ্ট হয়ে গেছে তো। ও ঘরগুলোতে শোয়া যাচ্ছে না। এ ঘরে আলো পাখা ঠিক আছে। আলো পাখা নষ্ট হয়ে গেছে তো? কেন গেল? বলতে পারি না, হয়েছে এটুকু জানি। রহমান বলছে ব্রাশের টানে অমন হয়েই থাকে। মোটেই হয়ে থাকে না। তোমাকেও পেয়েছে গাধা। তোমার ইলেকট্রিক মিস্ত্রি নেই? এনেছিলাম, সে বলল ঘরাঞ্চি ছাড়া পাখা সারবে না। ঘরাঞ্চি ওর কাছে নেই, অন্যত্র কাজ হচ্ছে সেখানে আছে। ঘরাঞ্চিওয়ালা আর কোনো মিস্ত্রি নেই পাড়ায়? না, আর অন্যরা সব মইওয়ালা পার্টি। মইতে হবে না। তা শুচ্ছিস কোথায়? এই ঘরেই? খাট তো খোলা। এই মেঝের গদিতে তো একজন মাত্র, বড় জোর 2জন। ওই ফোল্ডিং খাটে আর একজন, আর মাদুরের ওপর ডানলো পেতে আর একজন ওই কর্নারে। ভাগ্যিস ঘরটা বড় ছিল। এই ঝুলকালি চুনবালির মধ্যে মাটিতে শুস কি করে? ঝাঁটপাট বন্ধ কেন? ঝ্যাঁটা নেই তোদের? ঝ্যাঁটা থাকবে না কেন? ঝি নেই, কাজ ছেড়ে দিয়েছে। দেবে না? ঘর ধরে যা ছিঁড়ি, থাকলে তো পাগল হয়ে যাবে। সে বলেছে মিস্ত্রি না বেরোলে সে আর ঢুকবে না, তাই নিয়মিত সাফাই হচ্ছে না। ওই মজুরদেরই 2টো করে টাকা দিয়ে ঘরটর মুছিয়ে নিচ্ছি। কিন্তু রোজা করছে বলে সব দিন ওরা বেশি খাটতে চায় না। কাল মোছেনি, কাল আগে আগে চলে গেছে। আজকে ঈদ কি না, আজ ওরা ছুটি করেছে। আজ ঈদ প্লাস রথ, কোথাও না কোথাও কেলেঙ্কারি হবেই মনে হচ্ছে। 2-4টে ভালো রকম হাঙ্গামার স্টোরি আজ না হলেই নয়। ঘরের সুদূর কোণে একমাত্র চেয়ারটি দখল করে বসে কাগজ পড়তে পড়তে দীপু এতক্ষণে পরিতৃপ্ত সুরে কথাটা বলল। পায়ের কাছে মেঝে ভর্তি সিগারেটের ছাই, দেশলাই কাঠি, পোড়া সিগারেটের টুকরো, শূন্য প্যাকেট। হাতখানিক দূরেই শূন্য অ্যাস্ট্রেটি ঝকঝকে হাসছে। দাদামণি দেখলেন এবং হুঙ্কার ছাড়লেন, ওঠ বেটা হিপ্পি, তোল সিগারেটের টুকরো। কেন, ওই অ্যাস্ট্রেতে ছাই ফেলতে পারো না? পাশেই রয়েছে। জগতে সবই নশ্বর, ছাই বা কি, ছাইদানি বা কি।
এমনই একখানা মুখের ভার করে দীপু পা দিয়ে টুকরোগুলো একত্র করতে থাকে। দেখে দাদামণি খুশি হন। তারপরেই ভুরু কুঁচকে যায়, কান খাড়া করে শুনতে থাকেন। কোথায় একটা ঘস 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 শব্দ হচ্ছে, অনন্ত। ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও তো মন্দ দিসনি। ও কিসের শব্দ? পালিশ মিস্ত্রি বাথরুমের পাথর পালিশ করছে। পালিশ? দাদামণি হেসে ফেলল। বাড়ির তো এই অবস্থা, এর মধ্যে পালিশ? না না, বাথরুম রিপেয়ারিং পেন্টিং কমপ্লিট। পালিশ হলেই এর ঘর শেষ। পঞ্চু এসেছে, ওর তো ঈদ নেই। এমনই সময়ে ঠিক মাথার ওপরে অকস্মাৎ ঠাং ঠাং করে একটা বিকট শব্দ হয়, প্রচণ্ড শব্দ, বাড়ি কাঁপে। ও বাবা! দাদামণিও দৃশ্যত কেঁপে ওঠেন। ওটা আবার কী রে? কী পেটাচ্ছে ওটা? লোহার কিছু? ও কিছু না, ট্যাঙ্কটা ভাঙছে বোধ হয়। ও কিছু না, ট্যাঙ্কটা ভাঙছে বোধ হয়। কিসের ট্যাঙ্ক? কে ভাঙছে? কার হুকুমে ভাঙছে? দাদামণি ক্ষিপ্ত প্রায়। মানে ওই জলের বড় ট্যাঙ্কটা খুব পুরনো হয়ে ফুটো ফুটো হয়ে গিয়েছিল তো, ওটা বদল করেছি। এক পুরনো লোহাওয়ালা সেটা কিনেছে, সেই এসেছে ট্যাঙ্কটা কেটে টুকরো করে নিয়ে যাবে বলে। ও তাই বল। যাই বলিস খুকু, বাড়িটাকে সত্যি সত্যি স্টেশনে পরিণত করেছিস। ভদ্রলোক থাকতে পারে এত শব্দের মধ্যে? কাকিমাকে কি কষ্ট দিচ্ছিস একবার ভেবে দেখেছিস? ভাগ্যিস আর নিচে নামতে পারেন না। এই ঘরটা দেখলেই শিওর হার্টফেল কিংবা সেরিব্রাল। ওই বিভৎস আওয়াজেও আয়ুক্ষয় হচ্ছেই। সাউন্ড পলিউশন একেই বলে। বলতে বলতেই চোখ পড়ল ঘরের আর এক কোণে। যামিনী রায়, সুনীল মাধব সব মাটিতে ফেলে রেখেছিস? তোল তোল, তুলে রাখ। কাকাবাবুর যত্নের এসব জিনিস তুই ধ্বংস না করেই ছাড়বি না দেখছি। বলতে বলতে নিজেই তুলতে শুরু করেন ছবিগুলো। জানিস আমেরিকায় এই ছবির এখন কত দাম? তার পাশেই একটা তেতলা রথ, কাগজের শেকলের মালায় অর্ধসজ্জিত। বাকি শেকল কাঁচি, আঠা, রঙিন কাগজ সমেত ভুলুণ্ঠিত। কারিগরগণ বোধহয় অন্য কোনো দুষ্কর্মের টানে নিষ্ক্রান্ত হয়েছেন আপাতত। মোমবাতি, কাঁসর প্রস্তুত। ওহ, আজ রথ, বৃষ্টি হবেই। আকাশও সেজে আসছে। আমি ঘুরেই আসি, বৃষ্টি নেমে গেলে মুশকিল হবে। নে, ঘরদোর গুছিয়ে রাখ। আমি 4টে-5টা নাগাদ ফিরে এসে যেন ঘর টিপটপ দেখি। ভালো করে চা খাওয়াবি তখন। যেমন হঠাৎ এসেছিলেন তেমনি চলে গেলেন দাদামণি। আজকাল দুর্গাপুরে বদলি হয়েছেন এবং এবার বেশ মাস 3 বাদ এলেন। দাদামণি বেরুতেই ঝাঁটা ঝাড়ন নিয়ে লেগে পড়ি চুনবালি কুকুরের লোম সাফাইয়ে। গোপাল ঘোষ, যামিনী রায়দের তুলে রাখি স্টিরিওর স্পিকার দুটোর মাথায়। কাপ ডিশ, বোতল টোতল ট্রেতে করে সরিয়ে ফেলি। টুকরো টাকরাগুলো যথাসাধ্য তুলে ট্রে ভরে ভরে গুছিয়ে রাখি। জুতো টুতো সরিয়ে দিই। গমের ঝুড়ি আর কেরোসিনের টিন রান্নাঘরেই পাঠাতে হবে। তার আগে জানলাগুলো বন্ধ করি। প্রচণ্ড বৃষ্টি নেমেছে। দাদামণি না ভিজে যান। বাচ্চারা রথই বা টানবে কেমন করে? আমার পক্ষে অবশ্যই ভালোই হলো বৃষ্টিটা হয়ে। জলছাদটা এত খরচ করে যে ফের পেটানো হলো, পড়ার ঘরে জল পড়া বন্ধ হলো কিনা সেটার একটা পরীক্ষা হয়ে যাবে। পড়ার ঘরটা বৃষ্টির জলের চোটে অব্যবহার্য হয়ে গিয়েছিল। রহমান বলেছে 30 বছরের মধ্যে আর জল পড়বে না। পড়ার ঘর এমনই রিপেয়ার করেছে। জানলা টানলা বন্ধ করে ফের নজর করে দেখলুম এত ঝাঁটপাট দিয়ে ঝেড়ে ঝুড়ে গুছিয়েও ঘরটাকে 3rd ক্লাস ওয়েটিং রুম থেকে 2nd ক্লাস ওয়েটিং রুমেও উন্নীত করা যায়নি। অতগুলো থ্যাবড়া বড় বেড কভার জড়ানো পুঁটলি, মেঝে ভর্তি বই, খোলা খাট, খোলা টেবিল, খোলা স্টিরিও সিস্টেম, 2খানা ধামা, এসব যাবে কোথায়? হারমোনিয়ামের ওপরে টিভি সেট, তার ওপরে গড়েমালা। যাকগে যাক, আর পারি না। পুজোর লেখা সব বাকি।
আজ মিস্ত্রি নেই। এই ফাঁকে কাগজ কলম নিয়ে মেঝের গদিতে উপর হই। একটা বড় গল্প আধখানা লেখা হয়ে পড়ে আছে। বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। করকরাত বাজ পড়ল কোথায়। সিজনের প্রথম বড় বৃষ্টি। শব্দটা খুব ভালো লাগছে। ট্যাঙ্ক কাটা বন্ধ রেখে মিস্ত্রি নেমে গেছে নিচে। পঞ্চু অবশ্যই ঘষে যাচ্ছে। তার শব্দকে ছাপিয়ে উঠেছে বৃষ্টির ঝমঝম। এই সময়ে এক কাপ চা হলেও হতো। ঝর্ণা, এক কাপ চা হবে নাকি ঝর্ণা? এই বাক্যের সোনার কাঠিতে হেঁটমুন্ড দীপু প্রাণ পেয়ে জেগে উঠেই চেঁচাতে শুরু করে, ঝর্ণা, ঝর্ণা, চা, চা। সিঁড়িতে ঝর্ণার মাথা দেখা যায়। এক গাল হেসে বলে, চা হবে না, রান্নাঘরে তুলকেলাম। সদা হাস্যময়ী ঝর্ণা বুড়ো আঙুল দেখায়। মানে? রান্নাঘরে তুলকালাম কেন? জল পড়তেছে গো, জল। রান্নাঘর জলে থই থই করতেছে। চাল, আটা, তেল, চিনি সব ঘেঁটে ঘুটে একাকার। দুই হাত নেড়ে শূন্যে গ্লোবাকৃতি করে ঝর্ণা। সে কি করে হলো? কে জানে কি করে হলো? আমরা তো জিনিস সরাতেই টাইম পাচ্ছি নি। এই বাটি বসাই তো ওইখানে জল পড়ে, ওখানে থালাপাতি তো সেইখানে ঝরঝর করে জল। আমরা খালি ছুটোছুটি করে থালা বাসন পাততেছি আর ঘর পুঁছতেছি। একেবারে বোকা বাইনে দিয়েছি। এখন চাটা হবে না, আগে একটু সামাল দিয়ে নি। তা সামাল আর দিচ্ছ কোথায়? দিচ্ছ তো লেকচার, দীপু বলে। মা তো বলেছে আজ বৃষ্টিতে খিচড়ি রান্না হবে, তাই ভগবানই রান্নাঘরে আপনা আপনি খিচড়ি এঁদে রেখেছেন, দেখো গে যাও। দীপু এবার বলে, বাজে বকো না। রান্নাঘরে আবার জল পড়বে কি করে? জল তো পড়ে পড়ার ঘরে। সে ঘর তো শুকনো খটখট করতেছে। এ নতুন ফুটো গো, আগে ছেলনি। জল পড়ছে তো চা করতে কি হয়েছে? আশ্চর্য। দীপু আর একটা যুক্তি খাড়া করতে চেষ্টা করে ঝর্ণার কাছে বকুনি খায়। ওদিকে লঙ্কা কাণ্ড হচ্ছে আর বলে কি না কি হয়েছে। তুমি নিজেই চা করে দেখো না। যা না দীপু, দেখ না একবার ব্যাপারটা কি। যাচ্ছি যাচ্ছি। বাবা, এক কাপ চাও চাইবার উপায় নেই। অমনি সংসারের একটা কাজ ধরিয়ে দেবে বলে দীপু টিভির ওপর পা তুলে দিয়ে জানলা দিয়ে বাইরে তাকিয়ে বলে, ইস দিদি, বাইরেটা কি সুন্দর হয়েছে। এবং উদাস গলায় গান ধরে, মেঘ ছায়ে সজল বায়ে, ওপরে যাবার লক্ষণ দেখায় না। সত্যি বাইরেটা ভারী মোহময় হয়েছে তো। সামনের কদম গাছটাতে বৃষ্টি যেন মণিমাণিক্যের মতো ঝকঝক করছে। মেঘমেদুর আবছা ঝাপসা আলোর মধ্যেও কি উজ্জ্বল ওর সবুজ রংটা। কে বলে আমাদের কলকাতা মুমূর্ষু? মা গো, কি মজা, কি মজা, দেখবে এসো, দিম্মার বারান্দায় নদী হয়েছে। নাচতে নাচতে চুম্পা এলো, হাতে স্প্যানের মলাটে বানানো নৌকা। নদীতে কত জল, অ্যাঙ্কেল ডিপের চেয়েও বেশি। আমার প্রায় নি ডিপ জল। দিদি নৌকো ভাসাচ্ছে, এটা নিয়ে 7টা হবে। দিম্মা বলেছেন সপ্তডিঙা। ওগুলো সব গিয়ে নালির মুখ বুঝিয়ে দেবে। এত বৃষ্টির মধ্যে নৌকো তো ভাসবে না, বৃষ্টি থামলে। এত বৃষ্টি কোথায়, কমে গেছে তো, ভাসছে তো। বলতে বলতে টুম্পা নৌকো সমেত পালায় তেতলায়। পর মুহূর্তেই তার উচ্ছ্বসিত কণ্ঠ শোনা যায়, মা দেখবে এসো, কি মজা, দিম্মার ঘরের মধ্যেও কি সুন্দর জল ঢুকছে, ফ্লাডের মতন। তারপরেই মায়ের সেবিকা পুতুলের আর্তনাদ, ও দিদি, ও কানাই, কি হবে, ঘরে যে জল ঢুকছে, ঝাঁটা কোথায়? সমস্তই তোমাদের নৌকো ভাসানোর প্রতিফল। মূর্তিমতী অরসিকা হয়ে ব্যাঘ্র গর্জনে এবং ব্যাঘ্র কম্পনে তেতলায় ধাবিত হই এবং ঝাঁটা হস্তে জল ভরা বারান্দায় ঝাঁপিয়ে পড়ি।
কানাই বা অমন কাব্যিক বাক্যবন্ধকে বাস্তবায়িত করার সুযোগ ছাড়বে কেন? ঝাড়ু হাতে এলো কানাই। সেও হাঁটু অবধি লুঙি উঠিয়ে ঝাড়ু নিয়ে নেমে পড়ে টুম্পার নদীতে। দুজনে মিলে বুজে যাওয়া নর্দমার ঝাঁঝরিকে আক্রমণ করি। এই মিস্ত্রি খেটেছে তো, চুনকালি সব ঢুকেছে বোধহয়। এক গাদা কাগজের নৌকোর সব তোলা হয়। ম্লান মুখে পিকো টুম্পা ঘরের মধ্যে দণ্ডায়মান, তাদের দিম্মা সান্ত্বনা দিচ্ছেন। সপ্তডিঙা মাধু করি ডুবেই থাকে দিদি, কিন্তু আবার ঠিক ভেসে উঠবে দেখো। কিন্তু ওরা কিছুই শুনছে না। নর্দমার খনিগর্ভ থেকে কানাই একে একে শনের নুড়ো, দেশলাই কাঠি, ইটের কুচি, শুকনো ফুলের মালা এই জাতীয় প্রচুর রত্নরাজি উদ্ধার করছে। আস্তে আস্তে জলটা দিব্যি নামতে শুরু করলো। আমিও ঝাঁটা ফেলে নিশ্চিন্ত হয়ে রান্নাঘরের তুলকালাম পরিদর্শনে যাই। ছাদের মাঝখান দিয়ে জল পড়ছে। মেঝে আমার একটা ধোয়া শাড়ি ব্লটিং পেপারের কাজে ব্যবহৃত হচ্ছে। চারিদিকে থরে থরে থালাবাটি কাপডিশ বেছানো, তার মধ্যে বৃষ্টির জল ধরা হচ্ছে। আমার সাধের জাপানি ছাতাটি কায়দা করে মিটসেফের সঙ্গে আটকে তার নিচে বসে একা একাই বেধড়ক রাগারাগি করে মিস্ত্রিদের 14 পুরুষ উদ্ধার করতে করতে বাটনা বাড়ছে ঝর্ণা। রান্না করবার টেবিলের তলায় গ্যাস রিংটি নামিয়ে তার নিচে সঙ্গোপনে রান্না চড়ানো হয়েছে। ভয়ে চায়ের প্রসঙ্গ না উত্থাপন করে নিঃশব্দে কেটে পড়াই মঙ্গল মনে করে পা টিপে টিপে সরে আসি। পরিস্থিতি আয়ত্তাধীন। নিচে গিয়ে লেখাটা ধরতে হবে। নিচে এসে ঘরে ঢুকতে গিয়ে পায়ে যেন জলের মতোই কি ঠেকল। আরে, এ ঘরে আবার জল আসবে কি করে? বোতল ভাঙল নাকি? নজর করে দেখি বড় খাটের পালিশ করা খোলা অংশগুলি ভিজিয়ে দাপটে জলস্রোত আসছে। কোথা থেকে আসছে? দুটো জানলাই তো বন্ধ। জানলার ওপর বইগুলো তো শুকনো। তবে তো জানলা দিয়ে নয়, ভাঙা কাঁচ টাচ দিয়ে আসা অসম্ভব ছিল না। তবে সদ্য কাঁচ সবই সারানো হয়েছে। তবে ওই তো জলটা ধেয়ে আসছে বইয়ের র্যাকের তলা দিয়ে কুলকুলিয়ে, কাপড়ের পুঁটলির গা বেয়ে, কার্পেট ভিজিয়ে। কুকুর উঠে গদিতে চড়ে বসেছে। টেলিফোন উঠে সরে যেতে পারেনি, তাই ভিজে যাচ্ছে। সর্বনাশ! এত জল কোত্থেকে আসছে? কুকুরটাও আশ্চর্য। সত্যি উঠে গেছে, অথচ একটুও ঘেউ ঘেউ করেনি। করবেই বা কেন? জল তো চোর নয়, ডাকাতও নয় যে ঘরে ঢুকলে কুকুরকে চেঁচিয়ে তার জানান দিতে হবে। জল তো আউট অফ সিলেবাস। কিন্তু একটু আগেও তো জল টল ছিল না। এই তো ওপরে গেছি বারান্দা সাফ করতে, এর মধ্যে এত জল এলো কী করে? বৃষ্টি তো কমেই গেছে। দীপুটাই বা কেমন, চুপচাপ এর মধ্যে বসে আছে, দেখছে না? দীপু! হাঁকটি ছাড়ি প্রায় কাপালিকদের মতো। কিন্তু কোথায় দীপু? চেয়ার খালি। বাড়িতে চায়ের সুবিধে হবে না বুঝে তিনি নির্ঘাত পাড়ার দোকানে গেছেন। আশ্চর্য ছেলে! সংসার শুদ্ধ চুলোয় যাক, তার দৃষ্টিপাত নেই। চা সিগারেট হলেই হলো। পিকোলো, টুম্পা, কানাই, ঝর্ণা, পুতুল, শিগগিরি নেমে আয়, শিগগিরি! নিচের বৈঠকখানা ভেসে গেল জলে। আমি আমার সংসারে টোটাল ম্যান পাওয়ার ব্যবহার করতে চেষ্টা করি। প্রত্যেকটি মানুষকে মোবিলাইজ না করলে এ সংকটের মোচন অসাধ্য। জল বৈঠকখানায়? ও মা, কি মজা! কই কই কই, সত্যি বলছো তো? মহল্লাসে কলরোল করতে করতে দন্ত বিকশিত করে দুই কন্যা লাফাতে লাফাতে এসে পড়ে। ঠাস ঠাস করে 2 থাপ্পড় কষাতে ইচ্ছা করলো আমার। এটা যে সমূহ বিপদ, ওরা তা বুঝতে পারছে না, মজা পাচ্ছে। মেজে ভর্তি আমাদের যাবতীয় ভূ সম্পত্তি, বই, রেকর্ড এবং অন্যান্য সবই যে মুহূর্তের মধ্যে জলমগ্ন বিনষ্ট হবে, এই ঘরে যে বান ডেকেছে, ওরা কিছুই টের পাচ্ছে না। নির্বোধ শিশু কাহাকা। জলের উৎস সন্ধানে তার গতিপথ অনুসরণ করে পাশের ঘরে উপস্থিত হই। কাপড় ঢাকা খাট,
কাপড় ঢাকা গডরেজ আলমারির মাঝখান দিয়ে বাঁশের ভাড়ার তলা দিয়ে বিপুল ক্রমবর্ধমান জলরাশি, খবরের কাগজ ঢাকা দেওয়া ট্রাঙ্ক, সুটকেস, ড্রেসিং টেবিলের তলা ভিজিয়ে ছুটে এসে আমার পদসেবা করে সানন্দে আমাকে অভ্যর্থনা জানায়। উৎস নর্দমা। কোণের নর্দমাটি দিয়ে বাইরের রেনওয়াটার পাইপের প্রবল জলকল্লোল অনায়াসে দোতলার শয়নকক্ষে অনুপ্রবেশ করছে। মাথার ওপর 3 তলার বারান্দায় কানাই তখনও সিংহ বিক্রমে ঝাঁটা নিয়ে জলযুদ্ধ চালাচ্ছে। তার সম্মার্জনী ঝঙ্কার শুনতে পাচ্ছি। মুহূর্তে ঘটনাটি পরিষ্কার হয়ে যায়। যত জল আমরা ওপর থেকে ঠেলে দিচ্ছি, সব জল বেগে পালিয়ে এসে আমারই শোবার ঘরে শেল্টার নিচ্ছে। কোনো বিশেষ কারণে জল 1 তলায় নামতে পারছে না। কি সর্বনাশ! প্রথমে ওপর থেকে জল নামা রুখতে হবে। কানাই, ও কানাই, ঝাঁটা বন্ধ কর, ঝাঁটা বন্ধ কর। বলতেই কানাইয়ের আরও জেদ চেপে গেল। সে তো নিজের সমস্যা জানে না। আমি যত চেঁচাই ঝাড়ু থামা, ও তত বলে, আমার কোনো কষ্ট হচ্ছে না দিদি, এই তো আর একটুখানি, জল সব সাবার। তার রোগ চেপেছে, বারান্দা সে নির্জলা করবেই। ও পুতুল, ও ঝর্ণা, প্লিজ কানাইকে থামাও। বারান্দার জল বারান্দাতেই থাকা ভালো, ও জল নাবিয়ে কাজ নেই। জলটা থাকুক, জলটা থাকুক, নর্দমা বুঝিয়ে দাও, বরং নর্দমার মুখে নেতা গুজে দাও। শুনে কানাই ভাবলে দিদির মাথা খারাপ হয়েছে। সে আরও জোরে ঝাঁটা চালায়। নিজের কানকে অবিশ্বাস করে পুতুল ও ঝর্ণা নিচে আসে এবং ব্যাপার দেখেই রান্নাঘরে দৌড়য়। না, এ নেতা বালতির কেস নয়, এ কেলোর কীর্তি। ওয়ার ফুটিংয়ে এর মোকাবিলা করতে হবে। যে যা পারে থালা বাসন নিয়ে, বালতি ডেকচি নিয়ে হাজির। টুম্পা পিকো সমেত কাশি নিয়ে, কড়া নিয়ে মেজের জল ছেঁচে বালতি ডেকচিতে তোলা হতে লাগলো। কুকুর হঠাৎ জেগে উঠে ঘরে এত লোক, এত হইচই দেখে বেধড়ক চেঁচাতে শুরু করলো। হট্টগোল শুনে পালিশ মিস্ত্রি পঞ্চু ছুটে এলো এবং অবস্থা দেখে বললে, জালিটা ভেঙে না ফেললে জল বের করা যাবে না। বলেই কোথা থেকে একটা লোহার রড এনে ঝাঁঝরিটা ভাঙতে শুরু করে দিলে। আমি চেষ্টা করছি একবার গদিটা টেনে সরাবার। রেকর্ডগুলো ভাগ্যিস জলের যাত্রাপথে নেই, ঘরের অন্য পাশে আছে। একবার লেপ তোষকের পুঁটলিটা নড়াতে চেষ্টা করছি, করতে কিছুই পারছি না। পুতুল 2 হাতে ঝাঁটাটা ক্রিকেট ব্যাটের মতো বাগিয়ে ধরেছে, 2 হাতে জল পেটাচ্ছে, আর চেষ্টা জলটাকে বই আর গদির দিক থেকে সরিয়ে দরজার দিকে পাঠাবার। যে যার পজিশন নিয়ে নিয়েছি। ঝর্ণা দরজার কাছে দীপুর একটি জিন্স জিভ ছোলা মতো করে 2টো পা 2 হাতে ধরে ছেঁচে ছেঁচে ঘরের সব জল নিয়ে সিঁড়িতে ফেলছে। এতক্ষণে কানাইও নিচে এসেছে। এসেই আধো ভিজে লেপ তোষকের গন্ধমাদনটা ও ঘরের খাটে তুলেছে। স্টিরিও স্পিকার 2টো গদির ওপর তুলেছে। ও ঘরের খাটের নিচ থেকে সুটকেসগুলো বের করে শুকনো জায়গায় রাখছে আর বলছে, যত ঢাকন সবই উপরে, আর যত জল সবই নিচে। এর বেলাইতেই ছুটকেস সব ভিজে গেল গা। হঠাৎ জল ছেঁচা ফেলে টুম্পা কেঁদে উঠল, আমার রথ, আমার রথ একদম ভিজে গেল, ও মা, আমার রথ। আর পিকো চেঁচাচ্ছে, মা মা, স্টিরিও স্টিরিও। স্টিরিওর মা কি করবে? অত বড় জিনিসটাকে কানাই 2 হাতে তুলে হঠাৎ লক্ষণের ফল ধরা অবস্থায় পড়ল। সেটাকে নামানোর জায়গা নেই। বিন্ধ্য পর্বতের মতো কুঁজো হয়ে অনন্ত অপেক্ষায় রয়ে যায় কানাই। প্রত্যেকেই আমরা চেঁচাচ্ছি, প্রত্যেকে প্রত্যেককে নির্দেশ এবং উপদেশ দিচ্ছি একই সঙ্গে, এবং মা ওপর থেকে অনবরত তার ঘণ্টিটা এক নাগারে বাজিয়েই চলেছেন, পাগলা ঘণ্টির মতো, আর বলছেন, ওরে তোরা কোথায় গেলি? ওপরে কেউ নেই কেন? বারান্দায় যে এখনো অনেক জল রয়ে গেল। এদিকে দোতলায় তো প্রত্যেকের কাঁসাবিয়াঙ্কার অবস্থা। কারুরই স্টেশন ছেড়ে নড়বার উপায় নেই। মা বেচারি কিছুই টের পাচ্ছেন না। ইতিমধ্যে 1 তলায় 3টে অধৈর্য ডোরবেল বাজল। কেউই সাড়া দিতে পারছে না।
ওদিকে পঞ্চু ঝাঁঝরি ভেঙে ফেলে সর্বনাশ করেছে। ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল গরজি উঠেছে বিপুল রোষে। বিনা বাধায় দ্বিগুণ বেগে ঘরে জল প্রবেশ ঘটেছে। আবার বেল, আবার আবার। এবার ঝাঁটা হাতে পুতুল ও শানকি হাতে পিকলো উঁকি দিল। নিচে ধোপদুরস্ত দুজন অধীর অভিযোগ নিরত ভদ্রলোক, আমাদেরই নিচের তলার বাসিন্দারা। আমাদের ঘরে আপনাদের জল ঢুকছে, একটু যদি না সামলান তবে। স্বচক্ষে দেখে যান জল সামলানো হচ্ছে কি হচ্ছে না। ওপর থেকে উত্তর যায়। তারা স্বচক্ষে দেখতেই আসছিলেন, কিন্তু অত্যুৎসাহী ঝর্ণা অত না বুঝে আর এক ক্ষেপ জল ঝাড়ে এবং নায়াগ্রার মতো জলপ্রপাত হঠাৎ সিঁড়ি বেয়ে নেমে তাদের হাঁটু অবধি সিক্ত করে দেয়। দোতলার সিঁড়ি বেয়ে জল নেমে একতলার দরজার তরুণ দিয়ে ওদের ঘরে ঢুকছে। চৌকাঠ না থাকার কুফল। দরজার নিচে দুটো বস্তা লাগিয়ে নিন। এবারে আমিই চেঁচাই, সিঁড়ির নিচে আছে। নিচের ভদ্রলোকরা যথার্থই ভদ্র এবং বুদ্ধিমান। মুহূর্তেই বুঝে নেন এটা সংকটজনক মুহূর্ত এবং সঙ্গে সঙ্গে রেস্কিউ পার্টিতে যোগ দেন। অর্থাৎ দৌড়ে নিচে গিয়ে বৃষ্টির মধ্যে উঠোনে বেরিয়ে রেন ওয়াটার পাইপটি পরিদর্শনে লেগে যান। উপুর হয়ে চিত হয়ে উঠোনে শুয়ে নানাভাবে নল খোঁচাখুঁচি করে তাদের ডায়াগনোসিস হলো, নল তো জ্যাম, একেবারে অনেক দূর পর্যন্ত, একবারে কংক্রিট হয়ে গেছে। মিস্ত্রিরা ভেতরে সিমেন্ট ফেলেছে নিশ্চয়ই, অতএব পাইপ ভর্তি হয়ে গিয়ে জলটা দোতলায় ঢুকছে। এবার শুরু করলেন নলটি ভেঙে ফেলার ব্যর্থ প্রচেষ্টা। তাই দেখে আমার মনে পড়ে গেল, আরে লোহাওয়ালা কোথায় গেল? সেই যে ট্যাঙ্ক ভাঙছিল, তার তো যন্ত্র আছে। লোহাওয়ালা রকে বসে বিড়ি খাচ্ছিল। বেনির সঙ্গে মাথা না হোক, মাথার সঙ্গে বেনি, ট্যাঙ্কের সঙ্গে রেন ওয়াটার পাইপও পাবে শুনে মহা উৎসাহে সে ছেনি হাতুড়ি নিয়ে লেগে পড়ল। কিন্তু তার আগেই যুবক পঞ্চু রডের অবিরাম ধাক্কার কাছে 50 বছরের পুরনো বেনটটি আত্মসমর্পণ করল। আর কত সইবে? পঞ্চু সমানেই খুঁজি যাচ্ছে। তার দৃঢ় ধারণা এখানেই কিছু জমে আছে। তার খোঁচানোর চোটে মরচে ধরা লোহার নলটি গর্ত হয়ে গেল এবং দোতলার ওপর থেকে দুটো নল দিয়ে নোংরা জল, কিছু ইট, পাটকেল, শনের নুড়ো সমেত প্রবল ধারায় নিচে কর্মরত পরোপকারী ভদ্রলোক এবং লোহাওয়ালার মাথায় ঝাঁপিয়ে পড়ল। আমি ভয়ে কাঁটা। ছি ছি, কি কাণ্ডটাই হয়ে গেল! কিন্তু মানুষের মন ভারী আশ্চর্য বস্তু। ভিজে যাওয়া মানুষগুলির কণ্ঠ দিয়ে যে উল্লাসধ্বনি নির্গত হলো, সেটা রবি শাস্ত্রীর ছক্কা মারার সময়ই মানায়। পঞ্চুকে দেখাচ্ছিল রবি শাস্ত্রীর মতো। জল ঢোকা বন্ধ। এবারে রিল্যাক্স করে আমরা, অর্থাৎ দোতলার জলকর্মীবৃন্দ, ঘরের জল, বারান্দার জল, সিঁড়ির জল, যাবতীয় জল সাফ সুতরো করতে থাকি। আমার হাঁটুর কাছে কাপড় তোলা, হাতে নারকেল ঝাঁটা, এক মনে ঘরের জল ঝাঁট দিচ্ছি। ওয়ার ফুটিং থেকে এবারে গার্হস্থ্য পর্যায়ে নেমে এসেছে কর্মের জাতীয় চরিত্র। এবার শুনতে পাই পাগলা ঘণ্টির সঙ্গে সঙ্গে শয্যাবন্দি মা চেঁচাচ্ছেন, ওরে ভাত পোড়া গন্ধ বেরুচ্ছে যে, ওপরে কি কেউ নেই? ঝর্ণা জিভ কেটে ছুটল উপরে। হঠাৎ আমার কানের কাছে, দিদি। কে রে? চমকে উঠি। দুটি ছেলে। আমরা এসেছিলাম মধুকৈটব থেকে। এবারে আমাদের পুজো সংখ্যাটা। আজ থাক, বুঝলেন, এখন খুব ব্যস্ত। যদি একটা প্রেমের কবিতা, এটা প্রেমের কবিতারই সংকলন। আজ থাক ভাই, আর একদিন কেমন? এখন ভাবতে পারছি না, দেখতেই তো পাচ্ছেন। ও, ঘরে জল ঢুকে গেছে বুঝি? কি করে ঢুকলো? আর একদিন সব বলবো, রোববার সকালে আসবেন। আপন মনে ঝাড় দিতে থাকি। ছেলে দুটি চলে যায়। প্রেমের কবিতাই বটে। দিদি আবার? আমি শওকত, ঈদ মুবারক। ও, শওকতের পরনে ধবধবে নতুন পোশাক,
হাতে একটা কাগজের বাক্স। খাবার দাবার আছে বলে মনে হয়। মিষ্টি, কাবাব, যাই থাকুক, এই কি তার সুযোগ্য সময়? ঈদ মুবারক শওকত। সরি, আমি আজ একটু। এটা ধরুন দিদি, পিকো টুম্পার জন্য একটু পেস্ট্রি। কেমন করে ধরবো? হাতে তো ঝাঁটা, দেখছো না বাড়ির কি অবস্থা। দেখবে না কেন, কিন্তু শওকত বড় ভদ্র ছেলে, খানদানি পরিবারের তাদের। সে এসব কেলেঙ্কারির মুহূর্তগুলি দেখেও দেখে না, যেন এটাই আমার স্বাভাবিক জীবনযাত্রা। এই সিঁড়িতে জলপ্রপাত, এই হাতে ঝাড়ু নিয়ে হাঁটু বের করে অতিথি আপ্যায়ন, যেন কিছুই হয়নি, সবই যথাযথ আছে। ইংরেজি এবং লক্ষ্ণৌই ভদ্রতায় এখানে একটা মিল আছে। হঠাৎ যেন বাতাসে গন্ধ পেয়ে দুই মেয়ে হঠাৎ উদয় হয়। হাঁটু অবধি গোটানো ভিজে জিন্সে একজন, আর যত্রতত্র ভিজে ন্যাকড়ার মতো ফ্রকে আর একজন। দুজনেরই হাতে পুষ্পপাত্রের মতো ধরা দুটি শানকি, তাতে নোংরা জল। শওকতের হাতে বাক্স দেখেই লোভী টুম্পার চকচকে চোখ প্রশ্ন করে, কি গো শওকত মামা, বাক্সে কি আছে? শওকত যেন বেঁচে যায়। বাক্স বাড়িয়ে ধরে সে বলে, কিচ্ছু না, সামান্য পেস্ট্রি, নে তোরা খেয়ে ফেল। অমনি ঘাড় কাত করে কোঁকড়া চুল ভরা মাথাটা এগিয়ে আকাশ পাতাল ব্যাপী একটা হাঁ করে টুম্পা। দাও। তার মুখে ফেলে দিতে হবে। এটা সম্ভব নয়। পিকো ভদ্রভাবে বলে, ওই টেবিলে রাখো, ওটা শুকনো জায়গা, আমরা পরে নিচ্ছি। তুমি ওই চেয়ারটাতে বসতে পারো, ওটা বোধহয় শুকনো চেয়ার। আজ বাড়িতে যা কাণ্ড, বাপরে। हम तुम एक कमरे में बंद हो। নিচে উচ্চস্বরে গান গাইতে গাইতে চাপৃত চিত্তে দীপুর প্রবেশ এবং আর্তনাদ, এ কি, সিঁড়িতে তো জল কেন? কানাই কানাই, নেতার বালতি নিয়ে আয়, এত জল এলোই বা কোত্থেকে? বলতে বলতেই ওপরে এসে দীপুর চক্ষু স্থির। সর্বনাশ! বই, রেকর্ড সব ভিজে গেল নাকি? স্টিরিওটা, টিভি সব তুলে রেখেছ তো? গেছে, সব গেছে। তুই যা, ফুটপাতের দোকানে গিয়ে চা খা ততক্ষণে। ঘরে যে জল ঢুকছে খবরটাও তো দিবি। ছিলি তো এই ঘরেই। যা জানলে তো দেব। আগে তো ঢুকছিল না, ঢুকলো কখন? ইস, হেভি কেলো করে রেখেছো দেখছি। আমি আমি কেলো করেছি? না না, মানে কেলো হয়ে রয়েছে। কেলোর তুই আর দেখলি কি? এখন ঝর্ণা পুতুল ঘর মুছছে, কানাই সিঁড়ি মুছছে। ওই জলেই ফিনাইল গুলে নেওয়া হয়েছে, সবাই হাসি হাসি মুখে। তত বেশি ক্ষতি হয়নি যতটা হতে পারত। এটাই যদি রাত্রে হতো, যখন সবাই ঘুমিয়ে, পর্দা, তোয়ালে, ফ্রক, ইজের যা কিছু হাতের কাছে পাওয়া গেছে সবই তখন ব্যবহার করা হয়েছে ঘরের জল শুষে নেওয়ার মহৎ উদ্দেশ্যে। এক মনে কানাই সিঁড়ি মুছছে, যেটা দিয়ে সেটা দীপুর পাজামা। দীপু দেখেও চিনতে পারল না। ও কি, ও কি, সর্বনাশ করেছে বলে সে লাফিয়ে পড়ে তুলে নিল ভিজে চুপচুপে একটা চামচের প্যাকেট। ইস! বাসা থেকে খসে পড়া মৃত পক্ষী শাবকের মতো প্যাকেটটিকে আদর করে আবার ফেলে দেয়। বৃষ্টি ধরে গেছে। লাজুক লাজুক একটু হলুদ রোদও উঠেছে। পুতুল বসে গেল ভিজে পুঁটলিগুলো নিয়ে। ঘরে ঘরে সর্বত্র মেলে দেওয়া হতে লাগলো ছেঁড়া ভিজে বাতিল কাপড় চোপড়ের রাশি। মা চেঁচাচ্ছেন, ও কি রে, খাটের বাজুতে ভিজে কাপড় দিল কে? তুলে নে, তুলে নে, পালিশের আসবাবে জল ঠেকাতে নেই। মা যদি জানতেন নিচের খাটটা কেমনভাবে জলসিক্ত হয়েছে আজ। মেঝে বিছিয়ে দেওয়া হলো ভিজে বইয়ের রাশি। পাখা খুলে দে। পাখা ঘুরল না। লোডশেডিং। ঈদ প্লাস রথ, তবুও লোডশেডিং। ওহো, নিচে তো শওকত বসে আছে। শওকতকে চা মিষ্টি দে তো পিকো।
শওকত মামাকে চা মিষ্টি দাও তো ঝর্ণাদি। অরণ্যদেবের ঢাকবাদকের মতো নির্দেশটি রিলে হয়ে গেল। কিন্তু আমিও অরণ্যদেব নই, ঝর্ণাও নয় অরণ্যের অধিবাসী। সে সাপ সাপ বলে দেয়, আমি কাউকে চা মিষ্টি দিতে পারবুনি বাপু, অগ্রে আমাকে কাপড় ছাড়তে হবে নি, সর্ব অঙ্গ নেতা জোবরা ভিজে ঢোল, চা দাও বললেই হলো। থাক থাক দিদি, আমি আজকে থাক দিদি, আমার আর চা খেতে ইচ্ছে নেই, আমি বরং যাই, পরে একদিন আসব। শওকত উঠে দাঁড়ায়। এই বাড়িতে এই মুহূর্তে সভ্যভব্য শওকত বেমানান। এতক্ষণ মনের মতো ভূমিকা পেয়ে দীপু এগিয়ে আসে। চলো চলো শওকত, আমরা বরং ধীরেনের দোকানে গিয়ে ঈদ স্পেশাল চা খেয়ে আসি। এ বাড়ি থেকে এখন কাটিয়া পড়াই মঙ্গল। গুড লাক দিদি, ঈদ মুবারক। শওকত ভদ্রতা ভুলে হেসে ফেলে পা বাড়ায়। বারান্দায় ভিজে কার্পেট ঝুলছে, চতুর্দিকে ভিজে কাপড়। ঘরবাড়ি ঝকঝক তকতক করছে। চুনবালি ঝুলকালি সব ধুয়ে মুছে পরিষ্কার। আমরা সবাই পরিষ্কার শুকনো কাপড় পরে চুল টুল বেঁধে আদা চা খেতে খেতে গল্প করছি। বিদ্যুৎ এসে গেছে, পাখা ঘুরছে, বই শুকোচ্ছে। তবু বুকের সেই ধরফরানিটা কমছে না কিছুতেই। এখনও বুকের মধ্যে হাতুড়ি, এমার্জেন্সি কালোচিত উদ্বেগ। কিছুক্ষণ আগের ঘরের মধ্যে উচ্ছ্বসিত জলরাশির দৃশ্য ভুলতে পারছি না। নিচে বেল বাজল। পাট ভাঙা পাজামায় ফর্সা গেঞ্জিতে টেরি কেটে চুল আঁচড়ে শ্রীমান কানাই দরজা খুলে দিল, গুনগুন গান গাইতে গাইতে। উফ, কি বৃষ্টি কি বৃষ্টি, কাজকর্ম আজ কিচ্ছু হলো না। বলতে বলতে ওপরে এসে পড়লেন দাদামণি। বৈঠকখানা ঘরে ঢুকতে ঢুকতে দাদামণি বললেন, কী রে, রথ সাজানো কমপ্লিট? শুকনো মেঝে থেবড়ে বসে টুম্পা তখন রথের গা থেকে ভিজে কাগজ খুলছে, আর নতুন কাগজ কাঁচি আটা নিয়ে পিকো বসে গেছে নতুন মালা শেকল তৈরি করতে। চারিদিকে তাকিয়ে দাদামণি উচ্ছ্বসিত। বাহ, এই যে ম্যাজিক রে! এই দেখে গেলুম ঝুলকালি চুনকালি, আর এর মধ্যেই যে দিব্যি ফেস লিফটিং হয়ে গেছে। পরিষ্কার ঝকঝকে মেঝে, সিঁড়ি থেকে ঘর পর্যন্ত যেন ধুয়ে মুছে রেখেছিস। এই তো চাই, কে বলে খুকু সংসারই হয়নি? বলতে বলতে দাদামণি চেয়ারে মেলে রাখা দুটি ভিজে বাতিল ব্লাউজের উপরে বসে পড়লেন। এতক্ষণ শুনলে নবনীতা দেবসেনের লেখা গল্প আবার এসেছে আশার। কেমন লাগলো? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।